আসসালামু আলাইকুম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে আপনার ভাষণের জন্য আপনাকে ভয়েস অফ আমেরিকার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমাদের এই সাক্ষাৎকার শুরু করছি। আপনি আপনার ওই ভাষণে শান্তির কথা বলেছেন। আপনি আপনার রাজনৈতিক জীবনের গোটাটাতেই আপনি শান্তির কথা বলেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও শান্তির কথা বলতেন প্রায়ই। আপনি আপনার শনিবারের ভাষণে গণতন্ত্রের মধ্যে দিয়ে জনগণের ক্ষমতায়ন এবং জনগণের ক্ষমতায়নের মধ্যে দিয়ে শান্তি কায়েম এবং শান্তি কায়েমের সোপান বেয়ে উন্নয়নে উত্তরণের কথা বলেছেন। তো আমাদের শ্রোতাদের জন্য একটু ব্যাখ্যা করবেন? দেখুন, জনগণের ক্ষমতাটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয় না। আর শান্তি প্রতিষ্ঠা না হলে কোনো দেশ অর্থনৈতিক উন্নতিও করতে পারে না। একটা সংঘাতময় পরিবেশ বা এ ধরনের অবস্থা থাকলে তো অর্থনৈতিক উন্নতি আসে না। আমি সবসময় জনগণের ক্ষমতায়নের কথা এই কারণে বলেছি যে আমাদের দেশে যে আমাদের অভিজ্ঞতাটা খুব তিক্ত অভিজ্ঞতা। আমরা সবসময় জনগণের ক্ষমতায়নের জন্য, জনগণের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছি। অর্থাৎ এটা সোজা কথা হলো যে বাংলাদেশের কে ক্ষমতায় থাকবে না থাকবে এই সিদ্ধান্তটা জনগণ নেবে এবং জনগণের যে সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, এই ভোটের অধিকারের মধ্য দিয়ে জনগণ তার সরকার সে নির্বাচিত করবে। অন্তত এইটুকু অধিকার যদি তার না থাকে তাহলে কোনো সরকারেরও জবাবদিহিতা থাকে না, কোনো সরকারের স্বচ্ছতা থাকে না, আর সরকার জনগণের জন্য কাজ করে না। যে কারণে যেহেতু আমাদের দেশে বারবার মার্শাল এসেছে, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল হয়েছে, জনগণের ক্ষমতা নিয়ে নানা ধরনের খেলা হয়েছে, নির্বাচন নিয়ে খেলা হয়েছে, নির্বাচন বারবার কারচুপি হয়েছে, সেখানে জনগণের কোনো ভোটের অধিকারও নাই, মত প্রকাশেরও অধিকারও নাই। বিশেষ করে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই এই প্রক্রিয়া শুরু, এবং যার ফলে আমরা দেখেছি যে দেশ এগোতে পারেনি। কিন্তু যখনই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি তখনই কিন্তু দেশ কিছুটা হলেও এগিয়েছে। সে কারণেই আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। যে আর আমাদের যে সংবিধানের ৭ম অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে প্রজাতন্ত্রের মালিক হবে জনগণ। তো যেহেতু প্রজাতন্ত্রের মালিক জনগণ, তো জনগণের হাতেই তো ক্ষমতা থাকতে হবে। কাজেই সেই লক্ষ্য নিয়েই মানে আমার এই প্রস্তাবটা। আপনার এবারের শাসনামলের অর্ধেকেরও বেশি অতিক্রান্ত হয়েছে প্রায়। আপনি ভোটের সময় দিন বদলের কথা বলেছিলেন, আপনি ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি যে আপনার মতে এ পর্যন্ত আপনার সরকারের প্রাপ্তি কতখানি, অর্জন কি হয়েছে? দেখুন, আমি তো মনে করি আমাদের যথেষ্ট অর্জন আছে। এই কারণে যে সবথেকে বড় কথা যে জনগণের মাঝে একটা আত্মবিশ্বাস আমরা জাগ্রত করতে পেরেছি। দ্বিতীয় কথা, আজকে দেখেন যেমন আমরা যে কর আদায় করছি জনগণের কাছ থেকে, জনগণ যে ট্যাক্স দিচ্ছে, এটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানুষের একটা বিশ্বাস, আস্থা এসে গেছে বলেই কিন্তু মানুষ জানে যে তাকে কিছু দিতে হবে যদি দেশটাকে উন্নত করতে হয়। যে বাজেট আমরা এবার দিয়েছি, আমাদের শুধু উন্নয়ন বাজেটই হচ্ছে ৪৬,০০০ কোটি টাকার। অর্থাৎ এই যে আমরা বাজেটটা দিতে পেরেছি, সেখানে কিন্তু আমরা আভ্যন্তরীণ সম্পদ আহরণের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছি এবং সেখানে কিন্তু আমরা যথেষ্ট সফলতা অর্জন করতে পেরেছি। আমরা অনেক সমস্যা নিয়ে যাত্রা শুরু করেছিলাম। মাত্র ২.৫ বছরের মধ্যে আমরা প্রায় ২,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ প্রায় ২৮টা বিদ্যুৎ কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি এবং আরও আমরা করে যাচ্ছি। এই যে এত দ্রুত যে আমরা করতে পারলাম, এটাও কিন্তু আপনি দেখেন অতীতে বিএনপি জামাত জোট ৫ বছর ছিল, তারা পারেনি, তত্ত্বাবধায়ক সরকার পারেনি, কিন্তু আমরা কেন পারলাম? কাজে দিন বদল আমরা বলেছি, আমরা কিন্তু দিন বদল করে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ করার আমরা যে ঘোষণা দিয়েছি, আজকে আমরা আমাদের সরকারের প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই ডিজিটাল পদ্ধতিটা ব্যবহার করছি। আমরা স্বাস্থ্যসেবা শুরু করেছি, আমরা শিক্ষা শুরু করেছি। আমাকে আপনি জানেন যে আগে প্রাথমিক পর্যায়ে বই দেওয়া হতো, আমরা এখন মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই দিচ্ছি। সমস্ত বই আপনি ওয়েবসাইটে পাবেন, আমরা সে ব্যবস্থা করে দিয়েছি।
আমরা 4,501টা ইউনিয়নে আমরা ওয়েব পোর্টাল খুলে দিয়েছি। আপনি এখন এখানে বসে কিন্তু বাংলাদেশের যে কোনো উপজেলা সম্পর্কে তথ্য চান, আপনি সরাসরি যেতে পারেন। এটাও কিন্তু ডিজিটালাইজ করা। আমরা আর একটা পদ্ধতি নিচ্ছি, সেটা হলো যে আমাদের যে পোস্ট অফিসগুলি আছে, প্রায় 8,500 পোস্ট অফিস, সেগুলো আমরা ডিজিটালাইজ করে দিচ্ছি এবং তথ্য কেন্দ্র করে দিচ্ছি। এবং আপনি শুনলে খুশি হবেন, এই যে আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে ইন্টারনেট সার্ভিস দিয়ে দিচ্ছি, ওয়েব পোর্টাল খুলেছে এবং মানুষ ওখানে তথ্য কেন্দ্র করছে, এমনকি প্রাইভেট সেক্টরেও একেবারে বেসরকারিভাবেও অনেক তথ্যকেন্দ্র খোলা হচ্ছে। এখন ওখানে বসে মানে গ্রামে বসেই একটা মেয়ে 4-5 হাজার, 6,000, 7,000 টাকা নিজেরা কামাই করে নিচ্ছে ঘরে বসে, একটু ট্রেনিং নিয়ে। এরজন আরও শিক্ষা পাবে, আরও নিতে পারবে। আজকে আপনি শিক্ষার হার দেখেন, আমরা বাড়াতে সক্ষম হয়েছি। পরীক্ষার রেজাল্ট আপনি চিন্তা করতে পারেন যে 83% আমরা আজকে এসএসসি পরীক্ষা পাশ করছে, এইচএসসি পরীক্ষা পাশ করছে। মানুষের ভিতরে আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি যে না, শিক্ষা ছাড়া একটা দেশ দুর্নীতিমুক্ত বা হবে না, বা অর্থনৈতিক উন্নতি হবে না। আমাদের শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক যে বিষয়গুলি, সেখানে কিন্তু আমরা ডিজিটাল পদ্ধতি দিচ্ছি। আপনাকে আপনি বিল পেমেন্ট করতে পারবেন, আপনার ব্যাংকিং সিস্টেম, স্বাস্থ্যসেবা, প্রতিটি ক্ষেত্রে দৈনন্দিন ব্যবহারিক জীবনে আমরা ব্যবহারিক জীবনে এই ডিজিটাল পদ্ধতিটা এখন ব্যবহার করা বা নিয়ে আসা শুরু করে দিয়েছে। অর্থাৎ আমরা যে কথা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকাংশে আমরা করে যাচ্ছি। আপনি তো ভীষণ মিডিয়া ফ্রেন্ডলি ব্যক্তিত্ব, মিডিয়াকে সবসময় আপনি সহায়তা করেন, সাহায্য করেন। এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করলেন শিক্ষার কথা তুলে। আমরা আপনার কাছ থেকে আপনার জাতিসংঘ ভাষণেও আমরা শুনেছি নারী শিক্ষার কথা বলেছেন, নারী উন্নয়নের কথা বলেছেন, নারী ক্ষমতায়নের কথা বলেছেন। বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এ ব্যাপারে অনেক কাজ করেছেন আমরা জানি। এই মুহূর্তে কি ধরনের কাজ চলছে আপনার সরকারে? আমরা যখন 96 সালে সরকারে আসি, তখন আমরা দেখি আমাদের সাক্ষরতার হার মাত্র 45%। আমরা তখনই বেশ কতগুলি পদক্ষেপ নিই, যার ফলে আমরা প্রায় 65.5% উন্নীত করতে পেরেছিলাম। অত্যন্ত দুর্ভাগ্য হলো যে আমাদের পরবর্তী সরকার এ ব্যাপারে কিছুই করেনি। 7 বছর পরে যখন সরকার গঠন করলাম, তখন দেখলাম যেটা 65.5% রেখে গিয়েছিলাম, সেটা 50% নেমে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে কতগুলি পদক্ষেপ নিয়েছি যে সাক্ষরতার হার আমাদের বাড়াতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে। কোথায় কি সারা দেশেই আমরা একটা সার্ভে করেছি এবং কি কি অবস্থায় আমরা শিক্ষার হার বাড়াতে পারি, ঝরে পড়া কমাতে পারি। আপনি শুনলে খুশি হবেন যে প্রাথমিক পর্যায়ে এখন কিন্তু স্কুলে প্রায় 99% উপর ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। মাধ্যমিক পর্যায়েও যায়, কিন্তু কিছুটা ঝরে পড়ার প্রবণতা আছে। সেটাকে দূর করার জন্য আমরা স্কুল ফিডিং প্রোগ্রাম নিচ্ছি। কিন্তু এই স্কুল ফিডিং প্রোগ্রাম জানি কিছু কিছু বিভিন্ন সংস্থার সাহায্য নিয়ে আমরা, যেগুলো একেবারে যে দক্ষিণ অঞ্চলে আইলা বিধ্বস্ত বা সিডর বিধ্বস্ত এসব এলাকায় বা সব থেকে দরিদ্র এলাকা আমরা শুরু করলেও, আমি এখন যে পদ্ধতিটা নিয়েছি সেটা হলো যে এটা শুধু যে সরকার করে দেবে তা না। স্কুল কমিটি আছে, টিচার আছে, অভিভাবক আছে এবং প্রত্যেক এলাকায় কিছু বিত্তশালী আছে, সকলে মিলে এখানে কিছুটা উদ্যোগ নেবে, যাতে ওই স্কুলের যারা অভিভাবক এবং শিক্ষক বা স্কুল, তারাই ওখানকার ছেলে মেয়েদেরকে অন্তত একবেলাটা টিফিনের ব্যবস্থা করবে। আমরা বিনামূল্যে যেমন বই দিচ্ছি, আমরা সেই সাথে সাথে খাদ্যের ব্যবস্থা করে আমরা কিন্তু শিক্ষার দিকতে যথেষ্ট আমরা অগ্রগতি লাভ করেছি। কারণ আমি নিজে বিশ্বাস করি যে যেহেতু বাংলাদেশকে আমরা দরিদ্রমুক্ত করতে চাই, আমি যদি, আপনি একবার চিন্তা করেন যে আপনি একটা গ্রামের ছেলে শিক্ষিত করে যদি ছেড়ে দেন, সে কিন্তু নিজেই মানে তার কাজের ব্যবস্থা করতে পারবে। আমাদের যে নতুন শিক্ষা নীতিমালা আপনি দেখেন, এটাও আমাদের একটা বিরাট অর্জন যে প্রথম আমরা একটা শিক্ষা নীতিমালা নিতে পেরেছি, যে শিক্ষা নীতিমালায় আমরা ভোকেশনাল ট্রেনিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং ক্লাস 8 পর্যন্ত আমরা এখানে প্রাথমিক শিক্ষা হিসেবে ধরে, ওখান থেকে ঠিক হয়ে যাবে কারা ভোকেশনাল ট্রেনিংয়ে যাবে, যারা উচ্চশিক্ষার কে কোন দিকে যাবে, এটা আমরা সেইভাবে নির্দিষ্ট করে দেব। আমরা এভাবেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি, যাতে শিক্ষার প্রসারটা ঘটে।